যে ডাক্তাররা যে ধরনের খাবার রেফার করে বা খাবারকে যতটুকু পরিমাণ খেতে বলে তারা কিভাবে হিসাব করে আমাদেরকে খাবারের পরিমাণটা নির্ধারণ করে দেয়। আজ আমরা কিন্তু ঘরে বসেই সেই হিসাবটা করতে পারবো ইনশাআল্লাহ। তো এই অবস্থায় যখন তোমার কাছে তথ্যটা দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করলো যে তুমি ন্যূনতম কত খরচ করলে, মানে মিনিমাম কত খরচ করলে তুমি তোমার এই প্রয়োজনটা মিটাতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আবার ফিরে আসলাম গণিতের যোগাশ্রয় প্রোগ্রাম নিয়ে। তো যোগাশ্রয় প্রোগ্রামের উপরে আজকে আমাদের শেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যোগাশ্রয় প্রোগ্রাম সম্বন্ধে মোটামুটি সর্বশেষ যতটুকু জানলে আমাদের ইন্টারমিডিয়েট বলো, তারপর এসএসসি বলো, যে লেভেল বলো, অ্যাডমিশন পর্যন্ত, মূলত ভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত আমাদের যোগাশ্রয় প্রোগ্রাম থেকে যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে, আজকে আমাদের যোগাশ্রয় প্রোগ্রামে সর্বশেষ এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং এর রিলেটেড যে সমস্যাগুলো সাধারণত তোমরা পড়ো, যে কিভাবে আমি একটা প্রোগ্রাম সাজাবো বা আমি কিভাবে একটা প্রোগ্রামকে তালিকাভুক্ত থেকে হিসাব করে আমার জন্য প্রয়োজনীয় হিসাবটা আমি বের করব। তো তার আজকে আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি মনে করি তোমাদের গত ক্লাস পর্যন্ত যে যোগাশ্রয় প্রোগ্রামের যে ক্লাসগুলো হয়ে গেছে, দুটো ক্লাস, তো সেখানে তোমরা যোগাশ্রয় প্রোগ্রামটা দেখে আসছো। তো যদি ওইগুলো তোমাদের ভালোভাবে করা থাকে, আমি মনে করি যে এই ক্লাসটাও তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা কয়েকটা অঙ্ক করব। বইতে তোমাদের অনেক ধরনের অঙ্ক আছে, বিশেষ করে খাবারের পুষ্টি নিয়ে অঙ্ক আছে, যে সাধারণত আমি দৈনিক কোন ধরনের খাবার কতটুকু পরিমাণ খেলে আমার দৈনিক ভিটামিন বলো বা পুষ্টি বলো, সেই পুষ্টির চাহিদাগুলো মিটবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব বেশি আসে এবং সাধারণত দেখা যায় যদি আমরা এই যোগাশ্রয় প্রোগ্রামটা ভালো করে বুঝি। তো চলো দেরি না করে আমরা আজকে আমাদের অঙ্কগুলো হবে হলো যে আমাদের খাদ্য রিলেটেড, প্লাস এই টাইপের আরো কিছু অঙ্ক আছে যেগুলো ধরো ফ্যাক্টরিতে বলো বা রিয়েল লাইফে বলো, আমরা যেগুলো সাধারণত এই প্রবলেমগুলো করে থাকি, যে ডাক্তাররা যে ধরনের খাবার রেফার করে বা খাবারকে যতটুকু পরিমাণ খেতে বলে তারা কিভাবে হিসাব করে আমাদেরকে খাবারের পরিমাণটা নির্ধারণ করে দেয়। আজ আমরা কিন্তু ঘরে বসেই সেই হিসাবটা করতে পারবো ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে আমরা একটা অঙ্ক দেখি। পিছনে দেখো আমি একটা টেবিল লিখেছি। তো টেবিলটা সাধারণত এরকম একটা ফরম্যাটে তোমাদের পরীক্ষায় আসতে পারে, এরকম একটা টেবিল থাকতে পারে। তো মনে করো তোমার কাছে যে টেবিলটা দেওয়া আছে সেই টেবিলের মধ্যে আমি এখানে লিখেছি খাদ্যের নাম, এবং যে খাদ্যটা আমি লিখবো সেই খাদ্যটার মধ্যে প্রোটিন আছে কতটুকু, সেই খাদ্যটার মধ্যে শ্বেতসার মানে কার্বোহাইড্রেট কতটুকু আছে, আর ওই খাদ্যটার 1 কেজি দাম কত। যদি তোমার কাছে এরকম একটা টেবিল দেওয়া হয়, তো তোমাকে বলা হলো তুমি দুটো খাদ্য নাম, যেমন তুমি দুটো খাদ্যের নাম বলো, যেমন আলু, অথবা তুমি অন্য একটা খাদ্যের নাম বলো, ধরো বাদাম। তো আলু অথবা বাদাম যেটা হোক না কেন, ধরো খাদ্যটা আলু হলে আমি ধরলাম হলো এ, আর বাদাম হলে আমি ধরলাম হলো খাদ্যটা হলো বি। তো এই আলু এবং বাদাম প্রথমে আমরা চিন্তা করি যে আলু এবং বাদামের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেখবো। ধরো আলুতে প্রোটিন আছে কতটুকু, ধরো 8 মিলিগ্রাম, শ্বেতসার আছে হয়তো 16 মিলিগ্রাম, আর 1 কেজি আলুর দাম ধরো 30 টাকা। ঠিক আছে। বাদামের ক্ষেত্রে ধরো বাদামের মধ্যে প্রোটিন আছে হলো 12 গ্রাম, বাদামের ক্ষেত্রে শ্বেতসার আছে হলো 6 গ্রাম, আর 1 কেজি বাদামের দাম ধরো 40 টাকা। যে তোমার অ্যাকচুয়ালি প্রোটিন কতটুকু প্রয়োজন বা তোমার শ্বেতসার কতটুকু প্রয়োজন, সারাদিন তুমি কাজ করবে, তোমার দৈনিক প্রোটিন একটা প্রয়োজন আছে, তোমার দৈনিক শ্বেতসার একটা প্রয়োজন আছে। তো তুমি জানো যে মিনিমাম তোমার শরীরে প্রোটিন কতটুকু দরকার হয়, কতটুকু শ্বেতসার দরকার হয়। তো তুমি লিখলে যে দৈনিক ন্যূনতম প্রয়োজন, প্রোটিন প্রয়োজন হলো তোমার 32 মিলিগ্রাম, আর শ্বেতসার প্রয়োজন হলো তোমার 22 মিলিগ্রাম। তো তুমি 32 মিলিগ্রাম প্রোটিন তুমি আলু এবং বাদাম খেলে তুমি 32 বানাতে পারো, আবার
শ্বেতসারও তুমি কি করতে পারো, এই আলু এবং বাদাম থেকেও কিন্তু তুমি শ্বেতসার পেতে পারো। তো এই অবস্থায় যখন তোমার কাছে তথ্যটা দেওয়া আছে, তোমাকে কোশ্চেন করলো যে তুমি ন্যূনতম কত খরচ করলে, মানে মিনিমাম কত খরচ করলে তুমি তোমার এই প্রয়োজনটা মেটাতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে প্রশ্নটা হলো যে কম খরচে দৈনিক ন্যূনতম প্রয়োজন কিভাবে মেটাবা। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা অভিষ্ট ফাংশন করেছিলাম, যে ফাংশন থেকে আমরা সর্বনিম্ন বা সর্বোচ্চ মান বের করেছি, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করেছিলাম। তো তোমার কিন্তু এটি জানতে চেয়েছে যে ন্যূনতম কত খরচ তুমি করতে চাও, বা তোমার খরচের একটা ফাংশন বের করতে হবে, মিনিমাম ফাংশন। তাহলে আমাদের খরচের ফাংশনটা হবে কি, যে যদি আমরা যেটা করতে পারি, ধরি যে এই খাদ্যটা আমি নিব হলো x কেজি, আর বি খাদ্যটা আমি নিব হলো y কেজি। তাহলে এই খাদ্য যদি x কেজি এবং বি খাদ্য যদি y কেজি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল খরচ কত হয়? টোটাল খরচ হয় হলো প্রতি কেজি x এর দাম হলো 30 টাকা, তাহলে 30 ইনটু x, এবং প্রতি কেজি y এর দাম হলো 40 টাকা, তাহলে 40 ইনটু y। এটা হলো আমার খরচের ফাংশন। এই খরচের ফাংশনটা কি বলছে? কম খরচে ন্যূনতম প্রয়োজন মেটাবে। তার মানে এই z এর মানটা x আর y এর যে মানের জন্য মিনিমাম হবে, সেই x এবং y এর মানটা আমাকে বের করতে হবে। অর্থাৎ আমি এই ফাংশনের z এর মিনিমাম বা সর্বনিম্ন মান থেকে আমি আমার উত্তরটা পেয়ে যাব। তো এখান থেকে চলো আমরা প্রথমে আমাদের শর্তগুলো একটু দেখার চেষ্টা করি। প্রোটিনের ক্ষেত্রে আমি যদি a x পরিমাণ b y পরিমাণ কিনি, তাহলে আমি a থেকে প্রোটিন পাচ্ছি হলো 8। তাহলে প্রোটিনের ফাংশন হিসেবে আমি পাচ্ছি হলো প্রোটিন, আমি পাচ্ছি হলো যে 8 ইনটু x পাচ্ছি, অর্থাৎ x পরিমাণ a নিলে আমি 8 গ্রাম পাই, আর y পরিমাণ যদি আমি b নেই তাহলে আমি পাই হলো প্রোটিন 12y। তাহলে এই দুটো যোগফল কি? আমার ন্যূনতম প্রয়োজন হলো 32, মিনিমাম 32। এর মানে হলো যে আমাকে 32 হতে হবে বা তার থেকে বেশি হতে হবে, 32 এর কম নেওয়া যাবে না। তো 32 এর যেহেতু কম নেওয়া যাবে না, তাহলে এই দুটো যোগফল যে প্রোটিনটা আমি পাবো, সেই দুটো যোগফল কি হবে? 32 এর থেকে বড় হতে হবে এবং 32 এর সমান হলেও চলবে। তাহলে এখান থেকে আমরা প্রোটিনের ফাংশনটা পেয়ে গেলাম। এবার আসলে স্বেচ্ছার একটা ফাংশন বের করব। স্বেচ্ছার ফাংশন হলো যে আমি এই খাদ্য থেকে আমি পাচ্ছি হলো 16 মিলিগ্রাম, তাহলে x পরিমাণ যদি নেই তাহলে আমি পাচ্ছি হলো স্বেচ্ছার 16x প্লাস 6y, এটা কি হবে? মিনিমাম 22। তার মানে কি 22 এর থেকে বড় হবে অথবা 22 এর সমান হতে পারে, 22 এর সমান অথবা 22 এর থেকে বড় হবে। আচ্ছা, এই দুটো ফাংশন পাওয়ার পরে আরেকটা শর্ত আছে, সেটা হলো যে x এবং y এই দুটোর মান কখনো 0 বা তার থেকে কম হতে পারবে না। তো 0 বা তার থেকে কম হতে পারবে না, এর মানে হলো যে খাদ্য দুটো আমাকে গ্রহণ করতে হবে, আমার খাদ্য দুটো যেন নেগেটিভ, মানে যেটা অবাস্তব যাতে না হয়, তাহলে আমাকে এই শর্ত দুটো দিতে হবে। তাহলে x এর মান অবশ্যই 0 সমান বা বড়, আর y এর মান 0 এর থেকে বড় হতে হবে বা সমান হতে হবে। ঠিক আছে? তো এই শর্ত দুটো আমাকে কি করতে হবে, মানে মেইনটেইন করে আমরা z এর সর্বনিম্ন মানটা বের করব। তো চলো প্রথমে আমরা এই 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটোকে আমরা বসানোর চেষ্টা করি। 1 নং হতে 8x 12y 32, 8x 12y = 32। তাহলে এখান থেকে আমি যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 2x প্লাস 3y 8। তাহলে এখান থেকে আমার আসে হলো x/4 y/8/3 = 1। এই সমীকরণটা আমি পাই 1 নম্বর। আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণটা 16x 6y 22, 2 হতে 16x 6y = 22। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 8x 3y 11। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x/11/8
y by 11/3 equal to 1। এটা হলো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটিকে আমরা এই প্রসেসে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন আমাদের কাজ কি হবে? আশা করি তোমাদের এই টেবিলটা খাতা তুলে ফেলছো। আমি এই টেবিলটা মুছে দিচ্ছি এবং আমাদের পরবর্তী যে কাজটা করব, তো পরবর্তী সেই কাজটা আমরা করে ফেলি গ্রাফের মাধ্যমে। তো চলো প্রথম সমীকরণকে বসাই। প্রথম সমীকরণে x এর এখানে 40, তাহলে ধরো এখানে হলো 4,0 আর এখানে হলো 8/3, মানে হলো যে তোমার 2 পয়েন্ট সামথিং ধরো এখানে এটার স্থানাঙ্ক হলো 0, 8/3। তাহলে এই বিন্দু আর হলো যে এই বিন্দু দিয়ে যায় একটা সরলরেখা, আমি এঁকে ফেলি। ঠিক আছে, আচ্ছা এখন মূল বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করতে হবে। তোমাদের দিন বলেছিলাম যে মূল বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করব। তো মূল বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি x এর মান 0, y এর মান 0 হলে সেটা কি হয়? আমরা এখন মূল বিন্দু দিয়ে সিদ্ধ করব কিভাবে? এক নম্বর সমীকরণে আসে এখানে 0 0 বসালে যেটা 32 এর থেকে বড় হয়, মানে হলো যে 0 32 এরকম একটা জিনিস পাই যদি মূল বিন্দু দিয়ে সিদ্ধ করি। যেটা কি হয়, এটা 32 থেকে 0 বড়, এটা হলো মিথ্যা কথা। যদি মিথ্যা কথা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মূলবিন্দু যে সাইডে থাকবে তার উল্টো সাইডে আমাদের উত্তরগুলো পাওয়া যাবে। তাহলে এখানে অ্যানসারগুলো হবে এই দিকে উত্তরগুলো আমি পাবো। আচ্ছা, এবার আসলে 2 নম্বর সমীকরণকে আমরা একটু দেখি। 2 নম্বর সমীকরণে x এর মান হলো 11/8, মানে হলো যে এখানে 1 পয়েন্ট সামথিং হবে। তাহলে এখানে হবে 11/8, 0, আর এখান থেকে আসবে হলো 11/3, তার মানে হলো যে এখানে 3 পয়েন্ট সামথিং হবে। 3 পয়েন্ট সামথিং মানে হলো এখানে, তো আমি যদি এখানে যাই 0, 11/3, তাহলে এই দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকি। এখানে বিন্দুটা আমি একটু সরিয়ে দিই, এইখানে বিন্দুটা, তাহলে আমার জন্য এই রেখাটা এভাবে পাওয়া যায়। এখন আমরা এটাকে সিদ্ধ করি। সিদ্ধ করলে 0 0 হবে, 0 22 এর থেকে বড়, কথাটা মিথ্যা। তাহলে মূল বিন্দু যে সাইডে থাকবে তার উল্টো সাইডে হলো আমার সরলরেখার সমীকরণগুলো আমি পাবো। আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে আমাদের আরেকটা শর্ত আছে, x এর মান 0 থেকে বড় হবে। x এর মান 0 থেকে বড় হওয়া মানে হলো যে y অক্ষ থেকে ডান দিকে যাবে, আর y এর মান 0 থেকে বড় হওয়া মানে হলো যে x অক্ষ থেকে উপরের দিকে আসবে। তার মানে আমার কাছে প্রাপ্ত যে অংশটা আমি পাচ্ছি সেটা হলো যে এই y অক্ষ সহ, অর্থাৎ এই দিকের বিন্দুগুলো আমি পাচ্ছি। অর্থাৎ এই অংশগুলো আমার কি হবে, উদ্দীপ্ত যে সমাধানের এরিয়াটা সেটা হলো আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ এরকম জায়গাতে আমাদের সকল সমাধানের উত্তরগুলো পাওয়া যাবে। তো আমাদের এর পরবর্তীতে কাজ ছিল কি? পরবর্তী কাজ ছিল যে এই কৌণিক বিন্দুগুলোকে স্থানাঙ্ক বের করা। তাহলে আমরা এটার স্থানাঙ্ক ধরি a, এটার স্থানাঙ্ক ধরি হলো b, আর এটার স্থানাঙ্ক হলো c। তাহলে b এর স্থানাঙ্কটা তুমি বের করো। এই 1 এবং এই 2 দুটো সমীকরণ সমাধান করে b এর স্থানাঙ্কটা পাওয়া যায় হাফ 7/3। তো b এর স্থানাঙ্ক আমি এটা পেয়ে গেলাম, a c তিনটা স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। এখন আমার কাজ হলো যে এই তিনটা স্থানাঙ্ককে z সমীকরণে বসানো। তো তোমাদের কাজ হবে এই z সমীকরণে তোমার প্রথমে প্রথমে a বিন্দু, a হলো 4,0, এটার জন্য z এর মান কত আসে দেখবে। তারপর b বিন্দুতে হাফ 7/3, এটার জন্য z এর মান কত আসে দেখতে হবে। আর c বিন্দুতে 0, 11/3, এই বিন্দুতে z এর মান কত আসে আমরা দেখব। তো চলো, আমাদের z এর সমীকরণ হলো 30 × x। তাহলে এখানে আমার x হলো 4 আর হলো y হলো 0। তাহলে এখানে 30 × 4 + 40 × 0,
40 ইন্টু 0, তাহলে এখান থেকে আমি z এর মানটা পাচ্ছি হলো 120। ওকে, আচ্ছা এবার আসো তুমি 30 ইন্টু হাফ প্লাস 40 ইন্টু 7/3, তাহলে এখান থেকে কত আসে? 108 130। আর 0 এখানে বসালে 30 ইন্টু 0 প্লাস 40 ইন্টু 11/3, 146 2/3। তো লক্ষ্য করো যে এখানে তিনটা মানের মধ্যে আমি সর্বনিম্ন পাচ্ছি হলো বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমি যেহেতু জেড এর মানটা সর্বনিম্ন পাচ্ছি, এর মানে হলো যে বি বিন্দুতে এক্স এবং ওয়াই এর যে মানটা আসবে সেই ওয়াই এক্স এবং ওয়াই এর মানের জন্য আমি আমার খরচের ফাংশনটা হবে সর্বনিম্ন। তাহলে এক্স এবং ওয়াই এর যে মানটা আমি পেলাম, তাহলে বি বিন্দুতে আমি পাচ্ছি হলো হাফ আর 7/3। দ্যাট মিন্স হলো হাফ বলতে এক্স বোঝাচ্ছে আর 7/3 ওয়াই বোঝাচ্ছে, যেটা আমরা এক্স ধরেছিলাম কোনটাকে, এ খাদ্যকে। তাহলে এ খাদ্য প্রয়োজন কত কেজি? হাফ কেজি। আর বি খাদ্য প্রয়োজন 7/3 কেজি। অর্থাৎ আমি যদি এ খাদ্য মানে হলো আলু, যেটাকে আমরা যদি হাফ কেজি কিনি, আর বি হলো তোমার বাদাম যদি আমি 7/3 কেজি কিনি, তাহলে সেই ক্ষেত্রে আমার যে মিনিমাম যে প্রয়োজনটা প্রোটিন এবং শ্বেতসারের, এটা প্রয়োজন মিটবে, খরচটাও কম হবে এবং আমার প্রয়োজনটা মিটবে। তোমরা চাইলে এটাকে ব্যাক ক্যালকুলেশন করে টেস্ট করে দেখতে পারো যে আমার যে শর্তগুলো ছিল, এই পরিমাণটা যেটা বের হলো, এটা দিয়ে আমার এই শর্তগুলো পূরণ হচ্ছে কিনা। তো চলো আমরা তোমাদের কাছে আগে যে অঙ্কটা করলাম, এই মাত্র যে অঙ্কটা করলাম, ঠিক এই টাইপের একটা অঙ্ক তোমাদের জন্য কুইজ থাকবে। তো আমি কোশ্চেনটা তোমাদের পড়ে দিচ্ছি, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমার কুইজের উত্তরটা দ্রুত কমেন্টে লেখার চেষ্টা করো। তো কুইজের কোশ্চেনটা হলো যে আগের মতো আমরা দুটা খাদ্য নিলাম, কিন্তু এবার পুষ্টি আমরা তিন ধরনের পুষ্টি নিয়ে চিন্তা করব। আগে যেমন প্রোটিন এবং শ্বেতসার নিয়ে কাজ করেছি, এখন হলো স্নেহ নিয়ে কাজ করব। তো যদি এরকম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি মিনিমাম কত টাকা খরচ করলে আমি এ এবং বি খাবারটা আমি কিনতে পারি, এবং তাতে করে আমার প্রত্যেকটা উপাদান যেমন প্রোটিন, শ্বেতসার, স্নেহ, তিনটারই যে ন্যূনতম প্রয়োজন, এই প্রয়োজনটা মেটানো সম্ভব হবে। তো আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। তোমরা ঝটপট এই অঙ্কটা খাতায় তুলে দ্রুত এই অঙ্কটা অ্যান্সার কত হবে, আমি এ এবং বি কতটুকু পরিমাণ করে কিনলে আমার এই মিনিমাম এই প্রয়োজনটা মেটানো যাবে, সেটা অ্যান্সারটা লিখে দাও। তো এবার খাবার শেষ করে আমরা চলে গেলাম ফ্যাক্টরিতে যাওয়ার পর আমরা চিন্তায় পড়ে গেলাম যে ফ্যাক্টরিতে আমার যে পণ্যগুলো আমরা উৎপাদন করি, তো এই উৎপাদন করতে গিয়ে কোন ধরনের পণ্যটা কত বেশি উৎপাদন করলে আমার ফ্যাক্টরিটা লাভজনক হবে বা আমি লাভজনক হব। তো সেই ক্ষেত্রে আমার একটা চিন্তার বিষয় আছে যে আমি আসলে কি কি পণ্য উৎপাদন করে থাকি, প্রতিটা পণ্য উৎপাদন করতে আমার সময় লাগে কতটুকু, তারপর এক একটা পণ্য যখন আমি বাজারে বিক্রি করব সেই ক্ষেত্রে আমার লাভ আসবে কতটুকু, এইগুলো কিন্তু আমাকে হিসাব করতে হবে। তো তোমাকে এই জিনিসগুলো যখন তোমার মাথায় থাকবে বা এই ডাটাগুলো যখন তোমার কাছে থাকবে, তুমি চট করে এরকম একটা টেবিল তৈরি করে ফেলো, এবং সেই টেবিলের মধ্যে আমি যেভাবে তথ্যগুলো তোমাদের কাছে বর্ণনা করব সেভাবে তোমরা এই তথ্যগুলোকে বসিয়ে দাও। তারপর আমরা হিসাব করব হলো কি, যে এই হিসাবের ভিত্তিতে আমি কোন পণ্যটা কতটুকু পরিমাণ করে উৎপাদন করতে পারলে আমার মুনাফাটা সর্বাধিক হবে। তো চলো আমরা শিখে ফেলি কিভাবে উৎপাদন বাড়ানো যায়। তো ফ্যাক্টরিতে উৎপাদন বাড়ানোর জন্য আমি যেভাবে তোমাদের শেখাবো, তোমরা যে কোনো ফ্যাক্টরিতে, তোমার ফ্যাক্টরি থাকতে পারে, অথবা তোমার আত্মীয় স্বজনের কারো ফ্যাক্টরি থাকতে পারে, তোমার বাবার ফ্যাক্টরি থাকতে পারে, তোমার বন্ধু বান্ধবের কোনো একটা ফ্যাক্টরি থাকতে পারে, তুমি তাদেরকে কিন্তু কি করতে পারো, পরামর্শ দিতে পারো। তুমি চাইলে তাদের কাছে গিয়ে তুমি আজকে যে যোগাশ্রয় প্রোগ্রামটা শিখবে কিভাবে উৎপাদন বাড়ানো যায়, তুমি কিন্তু চাইলে তাদের সাথে কথা বলে তাদেরকে হেল্প করতে পারো। সেই ফ্যাক্টরিতে তুমি চেয়ার এবং টেবিল এই দুটো পণ্য উৎপাদন করো। তো চেয়ার এবং টেবিল এই দুটো পণ্য উৎপাদন করতে গিয়ে তোমার ফ্যাক্টরিতে দুটো মেশিন আছে। অবশ্য মেশিন বা কোনো যন্ত্র ছাড়া তুমি উৎপাদন করতে পারবে না। তাই তুমি চিন্তা করলে যে একটা মেশিন তোমার কাছে আছে যেটা একটু ভালো, আরেকটা মেশিন আছে সেটা ভালো, কিন্তু দুটো মেশিনই কিন্তু একই ধরনের কাজ করতে পারে না। যেমন একটা মেশিন তোমার পণ্য হলো চেয়ার এবং টেবিল,
যে মেশিনটা চেয়ার তৈরি করতে পারে সেই মেশিনটা দিয়ে তুমি যদি টেবিল তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে সে টেবিলটা ভালো করে তৈরি করতে পারতেছে না বা সময় লাগতেছে। আবার যে মেশিনটা তোমার টেবিল তৈরি করার জন্য পারফেক্ট, ওই মেশিনটাতে তুমি যদি চেয়ার তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখবে যে সে চেয়ার তৈরি করতে আবার একটু বেশি সময় লাগাচ্ছে। তো অ্যাকচুয়ালি দুটো মেশিন দিয়ে টেবিল এবং চেয়ার তৈরি করা যাবে, তাই কোন মেশিন দিয়ে টেবিল বেশি তৈরি করব আর কোন মেশিন দিয়ে চেয়ার বেশি তৈরি করব এই বিষয়গুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তো চলো আমরা যেখানে ডাটাটা লিখছি সেটা হলো যে আমার কাছে যে মেশিন দুটো আছে, একটা হলো মেশিন এ, একটা হলো মেশিন বি। এই মেশিনটা সারা দিন মানে একবার যখন তুমি স্টার্ট দিবে মেশিনটা সর্বোচ্চ 60 ঘন্টা পর্যন্ত রান করতে পারবে। তো এই মেশিনটা যদি 60 ঘন্টা পর্যন্ত রান করতে পারে তারপরে কি হয়, এই মেশিনটা 60 ঘন্টা পর থেকে ও আর কাজ ঠিকমতো করতে পারে না, তো তোমাকে তখন মেশিনটা অফ করে দিতে হবে। আর মেশিন বন্ধ থাকা মানে তুমি জানো তোমার লাভের একটা অংশ কি হবে, বন্ধ হয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। তো তুমি সর্বোচ্চ লাভ করতে পারবে এই 60 ঘন্টার মধ্যে। আবার বি মেশিনটা আছে যে মেশিনটা কি করে সর্বোচ্চ 48 ঘন্টা কাজ করতে পারে। তো এই মেশিন 60 ঘন্টা এবং বি মেশিন 48 ঘন্টা কাজ করতে পারলেও আমাকে জানতে হবে যে এই মেশিনের চেয়ার কেমন তৈরি করে, টেবিল কেমন তৈরি করে। চলো আমরা একটু দেখি। এই মেশিনটা চেয়ার তৈরি করে 2 ঘন্টা, মানে একটা চেয়ার তৈরি করতে তার 2 ঘন্টা সময় লাগে, আর টেবিল তৈরি করতে তার সময় লাগে 4 ঘন্টা। তার মানে কি এই মেশিন দিয়ে তোমাকে বেশি বেশি চেয়ার তৈরি করতে হবে। এই 60 ঘন্টার মধ্যে এমন ভাবে তুমি খাটাবে যেন এখানে তোমার লাভটা চলে আসে। 60 ঘন্টা কাজে লাগাবা, চেয়ার কয়টা তৈরি করবা আর টেবিল কয়টা তৈরি করবা এটা একমাত্র তুমি ডিসাইড করবা। এরপরে বি মেশিনে একটা চেয়ার তৈরি করতে সময় নিচ্ছে 4 ঘন্টা, টেবিল তৈরি করতে সময় নিচ্ছে 2 ঘন্টা। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তুমি বি মেশিন দিয়ে কোনটা তৈরি করবে? অবশ্যই তুমি টেবিল তৈরি করবে, এটা তোমার সেন্সে বলে। কারণ এখানে সময় হলো 48 ঘন্টা পর মেশিনটাকে অফ করে দিতে হবে আমাকে। আচ্ছা এবার আসো আমরা একটু দেখি যে একটা চেয়ার বা একটা টেবিল, চেয়ার যদি আমি মেশিন এ দিয়ে তৈরি করি তাহলে 2 ঘন্টা লাগতেছে, বি দিয়ে তৈরি করলে 4 ঘন্টা লাগতেছে। এই চেয়ার থেকে আমি লাভ পাচ্ছি হলো 60 টাকা। আমি আমার খরচ টরচ সব বাদ দিয়ে যতটুকু টাকা আমার থেকে যাচ্ছে সেটা হলো 60 টাকা থাকতেছে, এটা আমার মুনাফা। টেবিল এই মেশিন দিয়ে 4 ঘন্টা লাগতেছে, বি মেশিন দিয়ে 2 ঘন্টা লাগতেছে, যতটুকু লাগুক আমার একটা টেবিল বিক্রি করে আমি লাভ পাচ্ছি 80 টাকা। এখন তুমি চিন্তা করো যে তুমি কোন মেশিন দিয়ে কোন পণ্যটা বেশি করে উৎপাদন করতে পারবে যেন তোমার লাভটা সর্বোচ্চ হয়। তাহলে লাভ সর্বোচ্চ করা যেহেতু আমার উদ্দেশ্য, তাহলে আমার অভিষ্ট ফাংশনটা কি হবে, লাভের ফাংশনটা হবে। তাই চলো আমরা চেয়ারটাকে ধরে নেই x, চেয়ারের অংশটাকে আমরা ধরে নেই x, আর টেবিলের অংশটাকে আমরা ধরে নেই y। তাহলে আমার লাভের যে ফাংশনটা হবে সেই লাভের ফাংশনটা হবে কি 60x এবং 80y। এখান থেকে z এর সর্বোচ্চ মানটা যদি আমি বের করতে পারি তাহলে কি হবে, আমি লাভ পেয়ে যাব। তার মানে হলো যে এই x এবং y কতগুলো উৎপাদন করতে পারলে, x এবং y কয়টা উৎপাদন করতে পারলে আমার লাভ পাওয়া যাবে। তো চলো আমরা একটু দেখি। মেশিন এ দিয়ে একবার কাজ করব, মেশিন বি দিয়ে একবার কাজ করব, তারপর আমরা সেক্ষেত্রে ফাংশনগুলো দিয়ে বাকি হিসাবটা করব। তো মেশিন এ দিয়ে যখন আমি কাজটা করব তখন চেয়ার নিচ্ছি আমি, যেহেতু চেয়ারের ক্ষেত্রে আমি x বলেছি তাহলে চেয়ারের ক্ষেত্রে হবে 2x, টেবিলের ক্ষেত্রে হবে 4y। এই দুটোর যোগফল কি হবে, আমার টোটাল ঘন্টা হিসেব পেয়ে যাচ্ছি যেটা আমার 60 ঘন্টার মধ্যে হতে হবে। তাহলে আমি চলো মেশিন এ এটা দিয়ে যখন আমি কাজ করব তখন x সংখ্যক চেয়ার তৈরি করতে আমার কত সময় লাগতেছে, y সংখ্যক টেবিল তৈরি করতে আমার কত সময় লাগতেছে, টোটাল সময়টা কি হবে 60 ঘন্টা বা তার ভিতরে হতে হবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হলো 2x প্লাস 4y, যেটা মান কি হবে 60 ঘন্টা বা তার কমের মধ্যে হতে হবে। আচ্ছা এটা একটা সমীকরণ। দুটো সমীকরণ হলো মেশিন বি এর ক্ষেত্রে, মেশিন বি এর ক্ষেত্রে আমরা চেয়ার হলো x পরিমাণ, টেবিল হলো y পরিমাণ। তাহলে আমরা যদি এখানে দেখি যে x সংখ্যক চেয়ার তৈরি করতে আমার 4 × x টাইম লাগতেছে, 2y টেবিল তৈরি করার জন্য ঘন্টা লাগতেছে। তাহলে আমার টোটাল কত আসতেছে 4x প্লাস 2y। এটা অবশ্যই কি হতে হবে 48 এর সমান বা তার থেকে কম হতে হবে। এবং x এবং y এই দুটোর মান অবশ্যই কি করতে হবে 0 থেকে বড় হতে হবে।
তাহলে x এবং y এই দুটোর মান অবশ্যই 0 থেকে বা 0 সমান বা তার থেকে বড় হতে হবে। তো চলো আমরা এই প্রথমটা থেকে দেখি। 1 নং হতে 2x 4y 60, 2x 4y = 60। তাহলে আমি যদি এখান থেকে ফাংশনটা আসে তাহলে x বাই 30 প্লাস y বাই 15 = 1। তাহলে আমরা এটা হলো 1 নম্বর সমীকরণটা আমরা একটু প্রসেস করে নিলাম। এবার আসো 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণটা কি? 4x প্লাস 2y 48, তাহলে এখান থেকে আমি পাচ্ছি x বাই 12 y বাই 24 = 1। তাহলে এটা হচ্ছে আমার দ্বিতীয় সমীকরণ। তো এই দুটো সমীকরণ যখন পেয়ে গেলাম, তো সেই সমীকরণ দুটোকে আমরা কি করব? আমরা একটা গ্রাফের মধ্যে এটা বসাবো। প্রথম সমীকরণে বসাই x এর 30, এখানে হলো এই বিন্দুটা ধরো 30,0 আর এটা হলো 15, হলো তোমার 0,15। তাহলে এই দুটো বিন্দু দিয়ে যায় সেই সরলরেখাটা আমি এঁকে দিলাম। আচ্ছা, এবার আসো পরেরটাতে x এর হলো 12 ধরো এখানে আছে 12,0 আর এখান থেকে হলো 24, 0,24। তাহলে এই বিন্দুটা 0,24। তাহলে এই বিন্দু দুটোকে আমি যোগ করে ফেললাম। তো এরপরে কাজটা কি? এরপরে কাজ হলো আমাদেরকে ওই মূলবিন্দু সাপেক্ষে এটাকে সিদ্ধ করে নেওয়া। তো মূলবিন্দু সাপেক্ষে যদি আমি সিদ্ধ করি তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমটার ক্ষেত্রে পাচ্ছি কি 0 0, সরি আমি এটাকে এখানে লিখতেছি। যদি মূলবিন্দু দিয়ে সিদ্ধ করি তাহলে এখানে আমি পাচ্ছি হলো 0, যেটা 60 থেকে স্মল। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? এই কথাটা সত্য। তাহলে প্রথম সমীকরণের দিক হবে কোন দিকে? মূলবিন্দুর দিকে, এই দিকে হবে। দ্বিতীয় সমীকরণটাও কিন্তু মূলবিন্দুর দিকে যাচ্ছে, তার মানে কথাটা সত্য। তাহলে এটাও কিন্তু কি হবে? মূলবিন্দুর দিকে হবে। তাহলে লক্ষ্য করো আমার কাছে এখন কোন অংশটা সবথেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে? এই অংশটা। যেহেতু এই অংশটা গ্রহণযোগ্য হচ্ছে তাহলে আমার এই বিন্দু, এখানে একটা বিন্দু ধরো, এই বিন্দুটা ধরো a, এটা ধরো b, এটা ধরো c। তাহলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমি বের করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার অঙ্কটা হয়ে যাবে। এটা হলো 12। তাহলে b বিন্দুর স্থানাঙ্কটা কত আসে দেখো তো? 6,12। তো তোমাদের কাজ হলো যে এই a b c এবং মূলবিন্দু এই চারটা বিন্দু দিয়ে তুমি কি করবা? অভিষ্ট ফাংশনটাকে সিদ্ধ করে সেখান থেকে সর্বোচ্চ মুনাফাটা বের করবা। তো এই সমীকরণ থেকে তুমি সর্বোচ্চ মুনাফাটা বের করো। তো সেখান থেকে তোমরা z এর সর্বোচ্চ মানটা কত আসে বের করে ফেলো। তোমাদের কমেন্টে তোমরা z এর মানটা সর্বোচ্চ কত আসে সেটা বের করবে, করে আমাকে জানাবে যে আমি সর্বোচ্চ কত ঘন্টা মানে কতগুলো চেয়ার এবং কতগুলো টেবিল তৈরি করলে আমার উৎপাদনটা বাড়াবো। তাহলে এই আগের কোশ্চেনটা ছিল কুইজ। তো কুইজ থেকে তোমার কুইজের অ্যানসারটা লিখবে কমেন্টে লিখবে হলো কুইজের অ্যানসার হলো এটা। আর এই টেবিল চেয়ারের অ্যানসার তোমার বের করে নিচে লিখবে যে টেবিল এতটি এবং চেয়ার এতটি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই রিলেটেড আমরা যোগাশ্রী প্রোগ্রাম শেষ করে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে যোগাশ্রী প্রোগ্রাম এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলো তোমাদের সাধারণত বোর্ড পরীক্ষাতে, তারপর মনে করো যে অ্যাডমিশনে যে প্রশ্নগুলো এসে থাকে, আমি মনে করি যে তোমরা এই ভিডিওটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আশা করি তোমাদের যোগাশ্রী প্রোগ্রাম রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। যারা তোমরা বিভিন্ন স্টেজে পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন সময় পরীক্ষা দিবে, তখনই দেখবে যে এই ভিডিওটা তোমাদের আজীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যোগাশ্রী প্রোগ্রাম শুধুমাত্র যে ইন্টারমিডিয়েটের জন্য প্রযোজ্য তা কিন্তু না, এটা যে কোনো লেভেলে যে কোনো বয়সের মানুষের জন্য এটা কিন্তু কাজে লাগতে পারে। তো তোমরা যারা এই হিসাবগুলো খুব সহজে বুঝতে পারবে, খুব সহজে কিন্তু তোমাদের রেজাল্টগুলো কি হবে? কার্যকরী হবে এবং তোমরা খুব সহজে লাভ ক্ষতির হিসাবটা বা তোমার মিনিমাম খরচের হিসাবটা তোমরা খুব সহজে বের করতে পারবে। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের যোগাশ্রী প্রোগ্রাম রিলেটেড যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তোমরা আমাকে ক্লাসে বা গ্রুপে বা যেভাবে হোক আমাকে অন্ততপক্ষে একটু নোট করে জানাবে যে আমাদের এই অঙ্কগুলোতে সমস্যা হচ্ছে বা বুঝতে পারতেছি না। চেষ্টা করা হবে ইনশাআল্লাহ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর জন্য। তো এই যোগাশ্রী প্রোগ্রাম রিলেটেড বা এর আগে বাস্তব সংখ্যা থেকে শুরু করে এই পর্যন্ত যা দেখানো হলো, তো তোমরা আমি আশা করি যে তোমাদের এই নিয়ে কোনো সমস্যা নেই। তো এর পরে ক্লাসটা হবে হলো জটিল সংখ্যার উপরে। তো জটিল সংখ্যাতে যাওয়ার আগে আমাদের যোগাশ্রী প্রোগ্রামে যেন আর কোনো ধরনের সমস্যা না থাকে এটা আমাকে নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের জন্য পরবর্তীতে অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।